আমি শরবত নিব না, আপনি রেখে দিন, অন্য কিছু টেস্ট করব। তামান্নার ভাই হাসি মুখেই জবাব দিলেন, চিনি দিনে তো আপনারটাতে, খেতে পারেন, আমরা তো জানতাম না। মোনাকে দেখিয়ে বলল, আপু নিষেধ করলো আপনারটাতে চিনি দিতে, তাই এখন বানিয়ে আনলাম। তবদা খেয়ে গেল ইমরান। পাশে নয়নও মোনার সাথে সাথে মাথা নত করে তামান্নার ভাইয়ের জ্ঞাতিগুলো উদ্ধার করছে। কি কারণে মোনাকে দেখাতে হলো? নিজ থেকে কি বলা যেত না? এতগুলো মানুষ কি ভাববে এখন? বাবা মামা কি মনে করবে? এদিকে নয়ন বিষম খেয়ে বসে আছে, কাশিতে শরবত নাকে মুখে উঠে গিয়েছে। মিনহাজ ব্যস্ত ওকে স্বাভাবিক করতে। ইমরান টিস্যুর বক্স থেকে টিস্যু এগিয়ে দিয়েছে। নাকে টিস্যু চেপে ধরে নয়ন মোনার দিকে তাকাচ্ছে, পুনরায় ইমরানের দিকে। আনত মাথা মোনার, দৃষ্টি প্রখর ইমরানের, ঈগলের ন্যায় ক্ষিপ্র তেজি দৃষ্টি। মিনহাজ বলে উঠল, নয়ন, তোর যখন তখন বিষম খাওয়ার রোগটা গেল না? স্বাভাবিক অবস্থাতে এমন হয় না, চারপাশে অস্বাভাবিক। সময়ের তোয়াক্কা না করে মোনা তৎক্ষণাৎ মাথা তুলে মামার দিকে নজর ফেলল। ভীতি নিয়ে তাকাতেই দেখল মামা নজর সরিয়ে দুষ্টুমি করছে বাকিদের সাথে। ইমরানের দিকে চোখ পড়তেই দেখল ঠিক তখনও একইভাবে একই দৃষ্টিতে তাকিয়ে আছে মোনার দিকে। চোখের পাপড়ি অনড়, নিষ্পলক চাহনি, কতটা স্থির দৃঢ় এই চাহনি। বুকের ভিতর কেঁপে উঠছে। মানুষটা চোখ না সরালে তো সকলের সামনে লজ্জায় পড়ে যাবে। মুঠোফোনের কম্পনে আঁখিজোড়া নজরচ্যুত হলো মানুষটার। হাতের ফোনে তাকিয়ে শরবতের গ্লাস হাতে নিয়ে উঠে দাঁড়ায়, সবাইকে উদ্দেশ্য করে বলল, এক্সকিউজ মি। এই রুমের ব্যালকানি খানিকটা দূরে, এখান থেকে কোলাহল কম কানে আসছে। গুরুত্বপূর্ণ একজন বাইরের অর্ডার নিয়ে চিন্তিত ছিল। ম্যানেজার ফোন দিয়েছে প্রোডাক্ট কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাপ্রুভ নিয়ে আলোচনা করতে। কথা শেষে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে শরবতের গ্লাসে চুমুক দিল। সত্যি চিনি নেই, একেবারে পিওর গ্রামের গাছের বাতাবি লেবুর শরবত। বিট লবণের সুবাস নাকে লাগছে, শহরের লেমনেরের থেকে ঢের ভালো। নাকে মৃদু সুবাস ভেসে আসছে, পারফিউমের গন্ধ নয় এটি, তবে পুরুষের নাকে এসেছে, তার মানে কড়া কিছুই হবে। এত দূর থেকে আসার তো কথা নয়, নাকি খুবই সাধারণ সামান্য কিছু? শুধু তার নাকেই ধরা পড়ল। পেছনে ঘুরতেই ইমরান হতচকিত। এতটা কাছে, ঠিক ইমরানের পেছনটাতে দাঁড়িয়ে আছে মোনা। আচমকা এমন কিছু আশা করেনি। আশপাশটা লক্ষ্য করে দেখল কেউ নেই। দুজনের মাঝে দূরত্ব খুব বড় জোর 2 হাত। কিছুটা দূরত্বে সরে এসে কড়া স্বরে প্রশ্ন করল, কি হয়েছে, এইখানে কেন? ভেতরে ভালো লাগছিল না তাই। এত মানুষের মাঝে ভালো লাগছিল না, এখানে কিভাবে নিস্তব্ধতা ভালো লাগবে? ওখানে ইমরান সাহেব অনুপস্থিত, এখানে উপস্থিত। পরিস্থিতি ভারী হয়ে আসছে। কোথাও কি স্বস্তি পাচ্ছে না। মোনাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে বসার ঘরে এসে মিনহাজের পাশে বসল। মিনহাজ প্রশ্ন করল, আজ তো মনে হয় ফোনের উপরই থাকবি। কোয়ালিটি অ্যাপ্রুভ হয়েছে? ইমরান কিঞ্চিত হেসে বলে, হয়েছে, সব ঠিকঠাক, অর্ডার কনফার্ম। যাক, আলহামদুলিল্লাহ। তোর ইতালি থেকে আসা সব দিক থেকে সার্থক। ইন্টারন্যাশনাল ফিল্ডেও পৌঁছে যাবে আমাদের টিউলিপ। নিজেদের মাঝে কথা চালাচালির এক পর্যায়ে জানানো হলো বর এসেছে। সবাই ছুটল বরের বরণের জন্য। রিমি, চৈতি, সাদাফেরা উঠে দাঁড়ায়। তামান্নার কাজিনরা এসে জানালো রিমিদের গেট ধরতে। রিমি মোনার হাত ধরে দাঁড় করিয়ে বলল, মোনা চলো। ভিড়ের মাঝে যাওয়াটা অনুচিত, অথচ মিনহাজ উদাসীন। বসার ঘরে অনেকেই আছে। তামান্নার মামাদের সাথে আলোচনায় ব্যস্ত সকলে। রাজনৈতিক আলোচনায় একবার প্রবেশ করলে সেই আসর ছেড়ে দেওয়া কঠিন। তামান্নার মামা ইমরানকে প্রশ্ন করল, আপনার কথা বেশ শুনেছি, আপনি তো বুয়েটের ভিপি ছিলেন তাই না? জি। আমার ছেলে এখন বুয়েটে আছে। ছেলেটা বুয়েটে পড়ছে আর্কিটেকচার, অথচ তার মন পড়ে আছে ব্যবসায়। বিভিন্ন সেমিনারে ছুটে যায়। আমাকে আপনার উদাহরণ বেশ কয়েকবার দিয়েছে। জানতমই না আপনি আমাদের তামান্নার চেয়ারম্যান। পারিবারিক অনুষ্ঠানে কিছুদিন আগেই তামান্না যখন আলোচনায় আপনার নাম নিল, সায়ন্ত খুশিতে আটখানা। ছেলেটা এখনো জানে না বোধ হয় আপনি এসেছেন, জানলে ছুটে আসতো। আপনাকে তো আইডল মানে।
তামান্নার মামার প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনলেও কান পেতে আছে মোনার প্রতি উত্তরের অপেক্ষায়। দেখতে পেল মেয়েটা যাওয়ার জন্য পা বাড়িয়েছে। খানিকটা জোর আওয়াজে বলল, বসো তুমি, ভিড়ের মাঝে যাওয়ার প্রয়োজন নেই। সকলের দৃষ্টি মোনাতে আটকালো। মিনহাজও মাথা নেড়ে সায় দিল। নয়ন কিছুটা বুঝতে পেরে ইমরানের সাপোর্টার হিসাবে বলল, মোনা বসো, যেও না, শরীর আরো খারাপ হবে, ওখানে ধাক্কাধাক্কি হবে। কিছুক্ষণ আগে ব্যালকানিতে পাশ কাটিয়ে যাওয়ার অপেক্ষা ভুলে যায়নি মোনা। নিজের সিদ্ধান্তে অটল সে। ভাবনা অনুযায়ী যাবে না ভেবেছিল গেটের সামনে। নিজের মনেও বিরক্তিভাব পোষণ করেছিল, তবে এখন যাবে। ইমরানকে রাগাতে হলেও যাবে। সকলকে উপেক্ষা করে সাদাফের দিকে হাত বাড়িয়ে দিল। সাদাফ অবুঝ মানে হাত ধরে বসদের দিকে তাকিয়ে বলল, স্যার আমি থাকবো নিরাপত্তায়, চিন্তা করবেন না। মিনহাজ মাথা নেড়ে সম্মতি দিল। ইমরানের মুখাবয়বের চিত্র ছিল দেখার মতো। চোখ মুখে কঠিন ভাব, চোখ দুটো কেমন জলজল করছে ক্রোধে। নয়নের নজর ইমরানের দিকে, এ যেন ঘোর অমোঘ ক্রোধ। বেশি ঘটানো ভারী অন্যায় হবে। দম ফেলে নিজের প্রশান্তি এনে মনোযোগ সরিয়ে পুনরায় আলোচনায় মনোযোগ দিল নয়ন। এদিকে কারো দহনের চিত্র লক্ষণীয়। কিসের এত নিগ্রহ মনপীড়ন? আকস্মিকভাবে হামলা করে ইমরানের মাথা ব্যথা। হট্টগোলের আওয়াজ এলো। বসার ঘর থেকে সকলে বেরিয়ে এলো। কি নিয়ে ঝামেলা সৃষ্টি হলো? সাদাব তিহান রীতিমতো ক্ষেপে আছে। মারধরের মতো বিশ্রী ঘটনা যদি এখন ঘটে যায়, বিয়েবাড়িতে কেলেঙ্কারি হয়ে যাবে। উঠানের মাঝে এমন একটা ঘটনা ঘটছে। ঘটনার সূত্রপাত হয়েছে মজার ছলে বলা কথা থেকে। বরপক্ষ কনেপক্ষের মাঝে আলাপচারিতার এক ছেলে কনেপক্ষের মেয়েকে উদ্দেশ্য করে ধীর গলায় অন্যজনকে বলছিল, সব দিকে সুন্দর, যেমন হাসি তেমন চেহারা, অন্যদিকে ফিগার তো জবরদস্ত, কাটা কাটা ফিগার, শেপ পারফেক্ট। কথাটা তিহানের কানে এসেছে। তিহান ঘুরে জবাব দেওয়ার আগেই স্বল্প মেয়াদী রাগে সে মেয়ে ক্ষেপে বলে উঠল, কতটা নিচু, হীন এবং ছোট মন মানসিকতার, কতটা নিচু, হীন এবং ছোট মন মানসিকতার হলে একটা মেয়ের ফিগার নিয়ে কথা বলছে। বরপক্ষ না হলে আপনাকে সবার সামনে কোষে চড় দিতাম, অসভ্য বদমাশ কোথাকার। সেই থেকে তর্ক বিতর্ক শুরু। তিহানও সায় দিল। সাদাফ তিহান রীতিমতো মারার জন্য এগিয়ে যেতে নয়ন মিনহাজ এগিয়ে গিয়ে ধরল। অন্য কারো মেয়ের বিয়ে ভাঙার ব্যাপারটা খুবই লজ্জাজনক। এত ঝামেলায় মোনার মাথা নত কেন আসতে গেল? সবার নিষেধ উপেক্ষা না করাই উচিত ছিল। বরের বাবা কিছুটা রাগান্বিত হয়ে কনের বাবাকে বলল, বিয়ান সাহেব, খুবই ন্যাক্কারজনক ঘটনা। বিয়ে করাতে এসে আপনারাই মাইর খাইবেন, আমার আত্মীয়দের ব্যাপারটা আমার অপমান লাগছে। তামান্নার বাবা হাত জোর করে মাপ চাইবে, এর আগেই ইমরান তামান্নার বাবার দুহাত ধরে ফেলল। তার ধারণা অফিসের কারোর জন্য এই ঘটনার সৃষ্টি। যেহেতু হট্টগোল সাদাব তিহানি শুরু করেছে, অনুরোধের গলায় ইমরান বলল, আমি একটু বলি। নিশ্চুপ তামান্নার বাবা সম্মতিসূচক মাথা নাড়ালো। ইমরান বরের বাবার দিকে ফিরে বলল, আমি যতদূর বুঝতে পেরেছি, অপমানটা একজন মেয়েকে করেছে আপনার আত্মীয়। আপনার ঘরে নিশ্চয়ই মেয়ে আছে, নিজের মেয়ে ভেবেই জাস্টিফাই করুন। আমরা আদতেও জানি না ঘটনা কোন মেয়েকে নিয়ে হয়েছে। তিহানের দিকে তাকাতেই তিহান জোরে বলল, নির্বাক হলো। শব্দের সায় না দিলেও জোরপূর্বক বরের বাবার দিকে তাকিয়ে আছে ইমরান। চোখ বুজে ক্রোধ সংযত করে নয়ন এবং মিনহাজের দিকে তাকালো। দাঁতের সাথে দাঁত লেগেছে, হাত মুষ্টিবদ্ধ। মেয়ের বাবাকে প্রশ্ন করল, আপনি জানতেন ব্যাপারটা? এখনো লোকটার দম্ভ কমেনি, উল্টো বলে উঠল, কি বলছেন না বলছেন তা তো আর দেখি নাই, বিয়ে বাড়িতে এমন হয়। ইমরান মাথা নেড়ে বলল, ওকে, এখন কি করতে হবে আপনিই বলুন। আমরা চাই না বিয়ে বাড়িতে কোনো কারণে আমাদের জন্য ঝামেলা সৃষ্টি হোক। পেছন থেকে বর এসে সেই ভাইকে ডেকে আনে, সকলের সামনে দাঁড় করায়। স্টেজে বসাতে এখানকার ঘটনা বুঝতে কিছুটা সমস্যা হয়েছিল। ঘটনা শুনে আদ্যপান্ত না ভেবে সকলের সামনে কষিয়ে চড় মারে সেই ভাইকে। পরিবেশ উত্তপ্ত। বরেন একটা চেঁচিয়ে বলে, মাপ চা ওর কাছে, তুই যে মন্তব্য আজ করেছিস তাতে তো আমার বউ বোনও নিরাপদ নয়। আব্বু, দোষ মেয়েটির নয়, রিফাতের দোষ। ও
ও প্রকৃতপক্ষে এমন মন্তব্য করেছে। খানিক বাদে পুরো বিয়েবাড়ির পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। তামান্না তখনও পার্লার থেকে এসে পৌঁছায়নি। খবর চলে গিয়েছে ফোনে। নিচ থেকে ফোনে বুঝিয়ে ঘটনা সামাল দিতে অনুরোধ করেছে হবু স্বামীকে। মানুষটা এতটা বুঝবে ভাবতে পারেনি তামান্না। পুরো পরিস্থিতি খুব সুন্দরভাবে স্বাভাবিক করে নিয়েছে। তার জন্য সে চিরকাল কৃতজ্ঞ থাকবে মানুষটার নিকট। ছেলের বাবা মেয়ের বাবা এক টেবিলে বসেছে। মেয়ের বাবা অনুরোধ করলো মিনহাজদের একই টেবিলে বসতে। এক পর্যায়ে ছেলের বাবাও বসার অনুরোধ জানালো। বিয়ে বাড়িতে দু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আনন্দ উচ্ছ্বাসটা যেন হারিয়েই গেল। পাশের টেবিলে সাদাফরাও বসেছে। কারো মুখে কোনো শব্দ নেই। খাবার ইমরানের প্লেটে দিতে যাবে তখনই ইমরান জানালো সে খাবে না। অকস্মাৎ এমন কিছু উপস্থিত কেউই আশা করেনি। সকলে জোর করার সত্ত্বেও নাছোড়বান্দা ইমরান সরাসরি টেবিল ছেড়ে উঠে গেল। মিনহাজ ব্যাপারটা বুঝতে পেরে সকলকে বলল, থাক ভাই, জোর করার দরকার নেই। ছেলের বাবা মন্তব্য করে বসল, আপনি তো ব্যাপারটা ভুলে গিয়ে স্বাভাবিক আছেন, উনি তো সিরিয়াসলি না নিলেই পারেন। মিনহাজ হেসে বলে, থাক ভাই, জোর করার দরকার নেই। সকাল থেকে প্রেসারে আছে, মাথা ব্যথা করছিল। অন্যদিকে কিছুক্ষণ আগের ঘটনা হয়তো মাথা থেকে বের করতে পারছে না। কিছু মনে করবেন না বিআই সাহেব, আমরা মেয়ের বাবা, চাইলেও অনেক কিছু পারি না। না ভুললেও ভুলার ভান ধরতে হয়। আপনি ছেলের বাবা বলে কিছুক্ষণ আগে অনেক কড়া করে কথা বললেন, অথচ দোষ আপনাদের আত্মীয়ের। মেয়েদের পরিবার দোষ না করেও অনেক কিছু সহ্য করতে হয়। আমি মেয়ের বাবা, তাই আমার রক্ত ঠান্ডা। ইমরান মেয়ের বাবা নয়, রক্ত আমার মতো ঠান্ডা না। তামান্নার উপর যেন প্রভাব না পড়ে আজ সে শান্ত ছিল। নতুবা যেই ছেলেটি আমার মেয়েকে নিয়ে এমন মন্তব্য করেছে সেই ছেলেটি সুস্থ থাকতো না। থাক, বাদ দিন। মোনা, তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের ফিরতে হবে। চোখ ছলছল মোনার। সব ঝামেলার কাণ্ডারি সে। কেন যে বড়দের কথা অমান্য করে? তখন যদি জেদ না ধরতো এসব হতো না। সুন্দর সন্ধিক্ষণে এমন অসুন্দর ঘটনা ঘটতো না। মানুষটা না খেয়ে থাকবে। মোনা হঠাৎ বাবাকে বলল, বাবা আমি ভেতরে খাই, সাথে ওনার খাবারটা নিয়ে যাই। খেতে খেতে মোনার কথায় নয়ন বেশ অবাক হলো। সন্দেহ পুরোপুরি সত্যি। ইমরান সাহেব, ফ্র্যাঙ্কেটাইন, গোমরামুখ, কালামানিক এইসব ছেড়ে এখন উনি সম্বোধনে চলে গেল। মাথায় এলোমেলো সব ভাবনা আসতে আসতেই হঠাৎ মনে হলো বন্ধুর বউ ভাগ্নি হলে ভাগ্নি কি ভাবি হবে? ধ্যাত, কি সব ভাবছে। আপাতত এইসব পরে ভাববে। সাথে সাথে মোনার কথায় তাল দিয়ে ধীর গলায় বলল, মিনহাজ ভাই, ইমরান সবাইকে না বললেও মোনাকে না বলবে না, ঠিক খেয়ে নিবে। সকাল থেকে তো মিটিং এর জন্য খায়নি। তামান্নার বাবাও কথায় সায় দিলেন। নিজেই দাঁড়িয়ে ইমরানের জন্য প্লেটটা সুন্দর করে খাবারে সাজিয়ে দিলেন। মিনহাজ মৃদু হেসে মোনাকে বলল, সরি বলবে, তোমাকে তখন বারণ করেছিল ভিড়ে না আসতে। মাঝে মাঝে বড়দের কথা শুনতে হয়, ভুল তোমার। মোনা মাথা নেড়ে ভেতরে বসার ঘরে চলে গেল। দূর থেকে দেখা যাচ্ছে ইমরান সোফায় বসে ফোনে কি যেন করছে। মোনার পেছন পেছন খাবার পরিবেশনকারী দুইজন ছেলে এসেছে খাবার নিয়ে। বসার ঘরে সেন্টার টেবিলে খাবার রাখলো। ইমরান ভ্রু কুচকে মোনার দিকে তাকিয়ে আছে। ছেলে দুটো চলে যেতে মোনা মুখ চালিয়ে বলল, ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি শুরু করুন। কি খাবার? আমি খাবো না। খাইয়ে দিই না? এক চড় দেবো বেয়াদবে। বাড়াবাড়ি পেয়েছ? সবকিছুতেই তোমার এসব হেলেপনা যথেষ্ট অসন্তোষজনক। কি শুরু করেছো এসব? সবটুকু রাগ উগলে দিচ্ছে। মোনার মন খারাপ হয়নি, বরং মুচকি হেসে মোনা গেয়ে উঠল, না জানি কি মন্ত্র পড়ে জাদু করিল সোনা বন্দে, ও সোনা বন্দে আমারে দিওয়ানা বানাইলো। স্তব্ধ ইমরান। এই মেয়ে রাগ করেনি, উল্টো হাসছে। গল্প পড়তে ভীষণ ভালোবাসি আমি। শরৎচন্দ্রের চরম ভক্ত বলা চলে। আমার প্রিয় উপন্যাস পরিণীতা। ললিতার পাগলামি, দুষ্টুমি, হেয়ালি সবই শেখরের পছন্দের ছিল। শেখর গিরিন বাবুর কথা যখন জানলেন, ললিতার সাথে তার আচরণের ধরনও বেশ পরিবর্তন হলো। আজ আমার নিজেকে ললিতা মনে হয়েছে। আপনাকে শেখর আর সাদাফ ভাইয়াকে
গিরিন বাবু সাদা ভাইয়া সুন্দর লেগেছে বলাতে আপনি বললেন এত সাজলাম কেন, বিয়েটা কি আমার? এরপর বরপক্ষের ছেলেটার করা মন্তব্যেও বেশ রেগে আছেন। এতটাও কি অবুঝ আমি ইমরান সাহেব? ললিতা যদি শেখরের ভাগ্যে থাকে তবে মোনার কি দোষ? অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে ইমরান। আগের মতো একই মুখভঙ্গি, প্রতিক্রিয়া দেখায়নি। তৎক্ষণাৎ উত্তর দিল, শরৎচন্দ্র পছন্দ, তাই না? দেবদাস ভেবেছিল পার্বতী তাকে ছাড়া মারা যাবে, কিন্তু পার্বতীর জ্বরটুকুও এলো না। এখন কেউ যদি ভেবে থাকে তার জন্য আমার মনে অনুভূতি বিরাজ করছে, সেটা তার ভ্রম ব্যতীত কিছুই নয়। তাকে সাদাফ কেন, কোনো দেশের রাজপুত্র এসে তুলে নিয়ে গেলেও ইমরানের কিচ্ছু এসে যাবে না। অন্যদিকে কোনো ছেলে কোনো মেয়ের দেহ নিয়ে বাজে মন্তব্য করলে সেখানে সুপুরুষের রাগ করাটা বেশ স্বাভাবিক। আমার মতো বাকিরাও করেছে, এত আদিক্ষেতার প্রয়োজন নেই তো। শক্ত বাক্যগুলো শুনে ঢোক গিলল মোনা। চোখ দুটো জ্বলে উঠল, গাল ভিজে গেল। কথার পানে বুঝে এইভাবেও আঘাত করা যায়, হয়তো যায়, নতুবা বুকের ভেতরটা এইভাবে যন্ত্রণা পাচ্ছে কেন? বারান্দায় বসে মিন্নিকে শোনাচ্ছে বিয়েবাড়ির গল্প। ফোনে পাঠানো হয়েছে সাদাফের ক্যামেরায় ওঠানো বিয়েবাড়ির কিছু ছবি। মিন্নির সাথে একাকী কথা বলতে বলতে ল্যাপটপে ছবিগুলো দেখছে। এমন সময় একটি ছবি সামনে এলো, বাবা মামাদের গোল টেবিল আলোচনার। বিয়ের বাড়ির ছবিতে সকলের ছবির জৌলুস থাকে, এটিও তেমন একটি। ছবিতে খান পরিবারের কালামানিক জলজল করছে। মোনা ভেবে পায় না কি করে এই মানুষটাতে প্রলুব্ধ হলো। অপসাদা সুটে যেন ফুটে উঠেছে চেহারার মাধুর্য। এর মাঝে মুখের হাসিটা অমায়িক। কিছুটা জুম করে মোনা লক্ষ্য করল কপালের ডান পাশটাতে সরু কাটা দাগ। একবার মনে হলো ছবি তোলার সময় হয়তো ক্র্যাক পড়েছে, পরে মনে হলো না, আসলেই হয়তো আছে। দাগের জন্য যদি কাউকে বেশি সুদর্শন মনে হয় তবে নিশ্চিতভাবে এই মানুষটার উপস্থিতি আবশ্যক। দাগ সুন্দর, কিসের দাগ, কোন আঘাতের দাগ? পরবর্তীতে দেখা হলে প্রশ্ন করতে ভুলবে না মোনা। ছবিগুলো নতুন ফোল্ডারে সংরক্ষণ করে রেখে ল্যাপটপ বন্ধ করে কামরায় ফিরে এলো। খাটে বসতেই মায়া কামরায় প্রবেশ করলো। মোনার হাতে ফোন দিয়ে কাজে চলে গেল। সাদা ভিডিও কল দিয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। ছবি সবগুলো পেয়েছো না? হ্যাঁ, কিন্তু ভিডিওটা দেননি তো। এটা এডিট শেষ করে পাঠাচ্ছি। তিহান সাদাব থেকে ফোন কেড়ে নিয়ে বলল, মোনা একটা নিউজ শুনবা? তিহান হাসছে, হাসির কারণে কথা স্পষ্ট বলতে পারছে না। তিহানের হাসি দেখে মোনা মৃদু হেসে বলল, এমন করছেন কেন ভাইয়া, কি হয়েছে? তিহান ক্যামেরাটা তামান্নার দিকে ধরল। বেচারি মুখ লটকে বসে আছে। মুখ দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত। অফিসের বাইরে ক্যান্টিনে সবাই সমবেত হয়েছে বলেই সুযোগ পেয়েছে কল করার। অফিস টাইমে তো কখনো এভাবে কথা বলে না। কৌতূহলের জেরে মোনা প্রশ্ন করল, তামান্না আপুর কি হয়েছে? হেরিমি হাসতে হাসতে বলে, ওর বাসা ভর্তি গেস্ট। বেচারা ভেবেছিল হানিমুনে যাবে, ছুটিও নিয়েছিল অফিস থেকে, কিন্তু গেস্টের জন্য আর যেতে পারলো না। রাত দিন সেবা শুশ্রূষা করতে করতে বেচারি নাজেহাল। তাও গেস্ট হচ্ছে ওই যে রিফাত ছেলেটার পরিবার। মোনার মন খারাপ হলো খুব। এই ছেলেটার জন্য সেদিন ঝামেলা হয়েছে। আরেকবার সামলে পেলে কি যে করবে। অনেকটা ক্রোধ নিয়ে বলে উঠল, ওই বেয়াদব ছেলেটাকে আর একবার সামনে পেলে থাপড়ে চেহারা বদলে দিব। তিহান হাসতে হাসতে বলে, তার আর প্রয়োজন নেই রে মোনা, বেচারা হাসপাতালের বেডে। কে যেন এমন কেলানো কেলিয়েছে, থোবরার শেপ বদলায় গেছে, কথা বলতে পারে না, খাইতে পারে না, স্যালাইন দিয়া গিলাইতেছে। মোনা হাঁ করে তাকিয়ে আছে, মুখে চাপা হাসি দিয়ে বলল, একদম আল্লাহ বিচার করেছে। আমি দোয়া করেছিলাম মন থেকে, আল্লাহ যা করেন একদম সঠিক করেন। কিন্তু আমার মায়া হচ্ছে তামান্না আপুর জন্য। এই ছেলে যেখানে যায় অশান্তি করে। আহারে আপু যেতেও পারলো না। গেস্টরা গেলেও যে আপু। তামান্না এতক্ষণে মুখ খুলে বলে, কি আর করার, পরে যাব। আত্মীয় স্বজনদের তো আর না করা যায় না, বিপদে পড়ে এসেছে। কথা শেষ করে মোনা খুশি মনে একটা নাচ দিয়ে গুনগুনিয়ে গান গেয়ে উঠল। মনটা ভালো হয়ে গেল। কোচিং আজ বন্ধ, বাসায় পড়াশোনা করবে।
বিছানায় পড়ার বদ অভ্যাসটা ফুপি এত বকা দেওয়ার পরও যায়নি। আজ ক্যালকুলাসের সবগুলো সূত্র শেষ করা বাঞ্ছনীয়। 2 দিন পর পরীক্ষা, কি যে লিখবে তার নেই কোনো চিন্তা, অথচ নিজেকে মগ্ন রেখেছে আকাশ কুসুম ভাবনায়। আকাশ কুসুম ভাবনা থেকে মাথায় এলো বিয়েবাড়ির খাবারের সময়ের কথা। মানুষটার তীব্র ক্রোধ সেদিন কেউ ভাঙতে পারেনি, মোনা নিজেও না। এত জোর করার পরও একটি দানাও মুখে তোলেনি সে বাড়ির, উল্টো তাকে যা নয় তা বলে অপমান করেছিল। না খেয়ে ফিরে এসেছিল ঢাকা। বেশ কিছুদিন হলো আর দেখা হয়নি, আবার মাথাচাড়া দিয়ে উঠেছে উদ্ভট ভাবনাগুলো। বইটা বন্ধ করে মোনা উঠে বসলো। আলমারি খুলে জিন্স কুর্তি বের করে পোশাক বদলে নিল, চুলে খোপা করে মাথায় ওড়না পেঁচালো। নিজেকে আয়নায় বেশ কয়েকবার দেখে আবিষ্কার করলো ওড়না মাথায় দিলে মোনাকে বেশ লাগে, স্নিগ্ধ মার্জিত। গত মাসে দোয়েল চত্বর থেকে কেনা পাটের সাইড ব্যাগটাতে ক্যালকুলাসের নোট, ম্যাথ বই, খাতা এবং কলম নিয়ে রওনা হলো কাঙ্ক্ষিত গন্তব্যে। হাতে ডেইরি মিল্ক নিয়ে বের হতে মায়া আটকালো। রাস্তায় এভাবে খেতে খেতে যাস না মুনিয়া। তোমাদের মতো তো গান বাজানোর ফোন নেই যে গান শুনতে শুনতে যাব। ফুফি, তুমিও খেমতি বুড়ির মতো আচরণ করছো। মায়া হেসে বলল, ঠিক আছে, সাবধানে যা, যে ফোন দিস। মাথা নেড়ে বেরিয়ে গেল। রিকশায় চড়ে বসলো। আপন মনে ডেইরি মিল্ক খাচ্ছে। এদিকে রিকশাওয়ালা মামা গল্প জুড়ে দিয়েছে তার 7 নম্বর বউয়ের ডেলিভারি হওয়ার কেচ্ছা নিয়ে। 7 বউকে ভালোবাসে, 7 বউয়ের ঘরে 13টা বাচ্চা। সে আবার পরিবার পরিকল্পনা মেনে চলে। 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, তাই প্রতিটি বউয়ের ঘরে 2টো করে সন্তান। 7 নম্বর বউয়ের 2 নম্বর সন্তান হলেই 16 কলা পূর্ণ। কান দুটো ঝাঁঝরা করে দিল। গন্তব্যে পৌঁছে মোনা ভাড়া মিটিয়ে দিতেই আরো 10 টাকা বেশি চাইলো। মোনা ভ্রুকুচকে প্রশ্ন করলো, আরো বেশি দিব? আসলে বউয়ের ডেলিভারি তো অনেক টাকার ব্যাপার। বিয়ে করার সময় এই কথা মাথায় ছিল না যে এত বাচ্চা হওয়ার খরচ লাগবে। আমার কাছে টাকা নেই। তখন তো বিবেক কাজ করে নাই। বেশি কথা বলেন আপনি। সারা রাস্তা পকপক করে চালিয়েছেন, আমার কানের চিকিৎসার জন্য উল্টা আমাকে টাকা দিন। এরই মাঝে সামনে কালো মার্সিডিজ বেঞ্জ এসে থামলো। গাড়ি থেকে নেমে মোনাকে দেখেও না দেখার ভান করে ভেতরে প্রবেশ করলো মানুষটা। রিকশাওয়ালাকে 10টা টাকা বাড়িয়ে ধন্যবাদ দিল অপেক্ষা করানোর জন্য। এতে যে দেখা হয়ে গেল মানুষটার সাথে, যদিও ওপরে দেখা হতো, কিন্তু শুরুটা তো তার মুখ দেখেই হলো। ছুট লাগালো অফিসের প্রবেশদ্বারে। নাছরবান্দা মোনার কিছুক্ষণের জন্য সেই দিন মন খারাপ হলেও নিশ্চিত হয়ে গেছিল নিজের অনুভূতি কতটা শক্ত। বাবাকেও কথা দিয়েছে এমন কিছু ঘটাবে না যাতে করে তার অপমান হয়। দিন দিন মানুষটার প্রতি আকর্ষণ বেড়েই চলেছে। লিফটের কাছে এসে হাঁপাতে লাগলো, সালাম দিল। সাথে একজন মার্সেন্টাইজার থাকাতে ভদ্রভঙ্গিতে সালাম নিয়ে অপেক্ষা করছে লিফট নামার। অকস্মাৎ মোনা সেই মার্সেন্টাইজারের দিকে তাকিয়ে বলল, মিস্টার চুলবিহীন মানব, সেদিন না আপনি আমাকে কত কি বলেছেন? এটা নাকি এফডিসি নয়, আরো কি কি যেন। লোকটা লজ্জা পেয়ে গেল। সেদিন এসব কথা শোনানোর জন্য অফিসে সবার সামনে স্পেশাল ডোজ দিয়েছিল চেয়ারম্যান স্যার। সেই থেকে এখন অফিসে গোলমাল করা চলে না, মেপে মেপে কথা বলতে হয় সকলকে। ইমরান নীরবে তাকিয়ে রইল। সেই মার্সেন্টাইজার আমতা আমতা করে বলল, সরি, আসলে সেদিন বুঝতে পারিনি আপনি এমডি স্যারের মেয়ে। মজা করতে গিয়ে বলেছিলাম। মেয়ে দেখলেই মজা করতে ইচ্ছে করে? মেয়েদের সম্মান করতে শিখুন। হোক সে এমডির মেয়ে অথবা বাসার মেয়ে না। এর মাঝে লিফট এসে পড়ে। তৎক্ষণাৎ মোনার লিফটের ঘটনা মনে পড়ল। ইমরানের পিছু নিয়ে লিফটের সামনে চলে এসেছে। ইমরান এবং সেই মার্সেন্টাইজার দুইজনে প্রবেশ করলেও মোনা ঠায় দাঁড়িয়ে। ছেলেটা মোনাকে ডাক দিল, না আপনারা যান। কিভাবে যাবেন? সিঁড়ি দিয়ে। বিস্মিত হলো ছেলেটা। মোনা মুখ ঘুরিয়ে সামনে আগাবে, পেছন থেকে স্বর ভেসে এলো, ভেতরে এসো। মোনা ঘাড় ঘুরিয়ে অসহায় দৃষ্টিতে তাকালো। হাত পা ঘেমে যাচ্ছে। আজ যদি আবার দুর্ঘটনা ঘটে। মার্সেন্টাইজার ছেলেটা জোর দিয়ে বলল, আসুন, দেরি হচ্ছে। ধীর পায়ে প্রবেশ করলো মোনা। গুটিসুটি মেরে দাঁড়ালো পেছনে একপাশে। লিফট চালু হলো। চালু হতেই মৃদু ধাক্কায় কেঁপে উঠে চোখ বুজে ফেলল।
ইমরান পিছিয়ে শক্ত করে আঁকড়ে ধরল মোনাকে। পুরুষালী ছোঁয়ায় মন প্রশান্তি খুঁজে পেল। জানে হাতটা সেই মানুষটার। বালিকার শরীরের কম্পন স্পষ্ট অনুভূত। ইমরান শঙ্কিত। সেই দিনের ভয়টা খুব খারাপভাবে মনে গেঁথেছে এই মেয়ের। 10ম তলায় এসে লিফট থেমেছে। মোনাকে ছেড়ে দিল। চোখ খুলো। মোনা চোখ খুলে দেখে লিফট থেমেছে। মুখে হাসি নিয়ে বলল, বলে এসেছি। মোনার ডান হাত শক্ত করে ধরে 10ম তলার অফিসে ঢুকে ইমরানকে দেখে সকলে দাঁড়িয়ে পড়ে। মোনাকে ওয়েটিং রুমে বসিয়ে ভেতরে যায়। 5 মিনিটের মাথায় এসে মোনাকে নিয়ে বেরিয়ে পড়ে। আবার লিফটের সামনে আসতে মোনা কাচুমাচু করে বলে, প্লিজ আমি সিঁড়ি দিয়ে উঠি, আর মাত্র 3 তলাই তো। না। লিফট আসতেই দুজন উঠে পড়ে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ইলেকট্রিসিটি চলে গিয়েছে। লিফট থেমে গিয়েছে। মোনা সজোরে চিৎকার দিয়ে উঠল। চিৎকার দিয়ে পুরোপুরি নিস্তেজ হয়ে গিয়েছে। বাম হাতে কাছে টেনে বুকে জড়িয়ে নেয় ইমরান। ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই 2 মিনিটের মাথায় ইলেকট্রিসিটি এসে পুনরায় লিফট চালু হয়েছে। চোখ বন্ধ। লিফট থেমেছে 13 তলাতে। মোনাকে ছেড়ে দিয়েছে ইমরান। এতেই যেন মেয়েটা ঢলে পড়ে যাবে। আবার ভয়। হাত ধরে সোজা হেঁটে যাচ্ছে। রোবটের মতো হাঁটছে মেয়েটা। সাদাফ রিমি ফাইল নিয়ে বেরিয়েছিল কিউবিকল থেকে। মোনাকে দেখে মুচকি হাসি দিল। ইমরান জোরে ডাকলো রহমতকে। কাছে আসতেই বলল, ঝটপট 1 গ্লাস লেবু শরবত বানিয়ে আনো, ঠান্ডা পানি দিয়ে। সোজা নিজের কেবিনে নিয়ে বেসিনে দাঁড় করিয়ে মুখে পানির ঝাপটা দিতে থাকলো। সাদাফ, রিমি, চৈতি এবং তিহান ছুটে এলো। ইমরান অনবরত পানির ঝাপটা দিচ্ছে মোনার মুখে। মেয়েটা ভয়ে জমে গিয়েছে। শ্বাস অবধি নিচ্ছে না। মাথার ঘোমটা নামিয়ে নিল ইমরান। সাদাফকে বলল, সাদাফ, আমার রেফ্রিজারেটরে ঠান্ডা পানি আছে, নিয়ে আসুন তো। পানি ইমরানের হাতে দিতে মোনার মাথায় দিল। তোয়ালের সাহায্যে মুখ মুছিয়ে মোনাকে চেয়ারে বসিয়ে দিল। হাঁটু গেড়ে বসলো মোনার সামনে। বাম গালে হাত রেখে বলল, মোনালিসা, এভরিথিং ইজ ফাইন। দেখো, এখানে সবাই আছে। রহমত শরবত নিয়ে ঢুকলো। ইমরান মোনাকে একটু করে শরবত খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু মেয়েটা মুখ খুলছে না। ইমরানের হাঁসফাঁস লাগছে। ইলেকট্রিসিটি কি তখনই যাওয়ার ছিল? অসহ্য লাগছে। উঠে দাঁড়ায়। চৈতিকে বলল, দেখুন তো শরবত খাওয়াতে পারেন কিনা। গায়ের ব্লেজার খুলে ছুঁড়ে মেরেছে সোফায়। গলার টাই খুলে ফেলেছে। শার্টের হাতা গুটিয়ে পুনরায় মোনার সামনে এলো। নিজেকে মনে মনে দুষছে। সিঁড়ি দিয়ে উঠতে চেয়েছিল। উঠতে দিলেই হতো। মেয়েটা মুখ খুলছে না কেন? রিমিও বেশ কয়েকবার চেষ্টা করলো। এত কিছুর মাঝে ব্রেন থেকে ছুটে গিয়েছে মিনহাজ বা নয়নের কথা। শরবত খাওয়াতে না পেরে মেয়েগুলো বলে উঠল, স্যার নিচ্ছে না তো, কি হয়েছে ওর, এমন করছে কেন? ইমরান শরবতের গ্লাস হাতে দিয়ে পুনরায় আদুরে গলায় বলল, মোনালিসা, সুইটহার্ট, লুক এট মি। একটু খাও। আই প্রমিস আর কখনো জোর করে লিফটে উঠতে বলবো না। তাকাও আমার দিকে। হালকা মুখ খুলে একটু শরবত নিল। ইমরানের মুখে হাসি। এতক্ষণে বলে উঠল, বাবা কোথায়? আমি বাবার কাছে যাব। এতটুকু বলেই সজোরে কেঁদে দিল। ইমরানের হুঁশ এলো। সবার দিকে তাকিয়ে বলল, মিস্টার মিনহাজ কোথায়? মিস্টার নয়ন কোথায়? সাদাফ উত্তর দিল, স্যার ওনারা তো আজ ফ্যাক্টরি ভিজিটে গিয়েছেন। মনে পড়ল আজ ফ্যাক্টরি ভিজিটের কথা। ইমরানও আজ একটা বায়ার মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল, তাই আলাদাভাবে যেতে হয়েছিল। মাথা নেড়ে বলল, ভুলে গিয়েছিলাম। মোনার দিকে তাকিয়ে বলল, বাবার তো আসতে সময় লাগবে কিছুটা। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। কিছু খাবে? অর্ডার দেবো? কাঁদতে কাঁদতে হেঁচকি উঠিয়ে ফেলেছে। কত আশা নিয়ে এসেছিল। বাবার সাথে গল্প করতে করতে ক্যালকুলাস করবে, ইমরান সাহেবকে খ্যাপাবে। কিছুই হলো না। দু চোখ মুছে সবার দিকে তাকিয়ে আঙুল তুলে শাসিয়ে বলে, আমাকে কেউ জীবনেও লিফটে উঠতে বলবে না। সবাই মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। ব্যাগ থেকে ম্যাথ বই আর খাতা বের করে নাক টেনে বলে, এখন আমি ফুচকা খাবো ইমরান সাহেব, ঝাল টক দিয়ে। একটা চকবার আইসক্রিম আর একটা ডেইরি মিল্ক। আমার ব্যাগেটা প্রায় শেষ। তাজ্জব বনে গেল উপস্থিত সকলে। এই না কেঁদে কেটে সব প্লাবিত করলো। এখন বলে ফুচকা খাবে। ইমরান ঠোঁট কামড়ে হাসছে। সেই হাসি আড়াল করলো মাথা নামিয়ে।
যার চোখে লাগার সেই রমণী মুগ্ধ হয়েছে, মনে মনে বলল, মাশাআল্লাহ। মোনার মতন এমন চারিত্রিক বৈশিষ্ট্যের প্রাণী দ্বিতীয়টি পাওয়া ভারী মুশকিল হবে। চৈতি বলে উঠল, স্যার আমি ফুচকা অর্ডার করছি। ইমরান নিজের ফোনের লক খুলে চৈতির হাতে ধরিয়ে বলল, আমারটা দিয়ে দেন, সাথে আর চাচা লাগবে তাও দিন। মোনা ব্যাগ থেকে বিশাল সাইজের এক চকলেট বের করে খাওয়া শুরু করলো। সবার দিকে তাকিয়ে বলল, তোমরা কি ক্যালকুলাস পারো? তাহলে কাজে যাও, ফুচকা আসলে ডাকবো। ইমরান সাহেব ওরা এতক্ষণ আমার কত সেবা করেছে, ওদের জন্য 1 প্লেট করে দিন। বাকিরা মুখ টিপে হাসছে, পুরাই ড্রামা কুইন একটা। ইমরান চৈতিকে বলল সবার জন্য দিতে। রিমি হঠাৎ বলে উঠল, মোনা, তুমি স্যারকে নাম ধরে ডাকো। কথাটি ইমরানের কানে লাগলো। ব্যাপারটা খুব বাজেভাবে সবার মাঝে ছড়িয়ে যাবে বলে মনে হচ্ছে। মুখের অভিব্যক্তিও পরিবর্তন করা যাবে না। উপস্থিত কিছু বলবে তার আগেই মোনা উত্তর দিল, হ্যাঁ, উনি শুধু আমার ইমরান সাহেব। এই নামে আর কেউ ডাকে না, এই নামে আর কেউ ডাকে না আমি ছাড়া, ডাকতেও পারবে না। ডাকলে জিভ ছিঁড়ে নেব, কারণ এই অধিকার শুধু আমার। রিমি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সাদা ফাতিহান মুচকি মুচকি হাসছে। রিমির কথাটা অপমানে লাগলো। চৈতি ফুচকা অর্ডার দেওয়া শেষ করে ইমরানকে ফোন ফিরিয়ে দিতে দিতে বলল, মোনার মুখে সবটা কি সুন্দর। মোনার গাল টেনে আদুরে ভঙ্গিতে বলল, ফুচকা আসলে একসাথে খাবো সবাই। তুমি ম্যাথ করো, মন খারাপ হলে আমাদের কাছে যেও কেমন। মোনা মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো ঠিকই, কিন্তু রিমির সন্দেহাতীত দৃষ্টি ইমরানের চোখ এড়ায়নি। ইমরান এমনভাবে কাজ করছিল যেন মোনা এবং রিমির কনভারসেশন তার কান অবধি পৌঁছায়নি। ইন্টারকমে কথা বলতে ব্যস্ত ছিল। যে যার যার কিউবিকলে ফিরে যেতে ইমরান মোনাকে বলল, মোনালিসা, এইভাবে সবার সামনে ডাকবে না। আজ রিমি খেয়াল করেছে, অন্য সময় বাকিরা করবে, এটা নিয়ে কথা উঠতে পারে। মোনা হঠাৎ করে লেখা থামিয়ে ইমরানের চোখের দিকে তাকিয়ে বলল, একটা সত্য স্বীকার করবেন? কি? সত্যি কি আমার প্রতি কোনো অনুভূতি জাগেনি আপনার? ভয় পাননি লিফটে আমার অবস্থা দেখে? বুকে কম্পন উঠেছে। এভাবে প্রশ্ন করেনি কেউ ইমরানকে, করার সাহস হয়নি, সেই অধিকার কারো ছিল না। এই মেয়ের স্পর্ধা বরাবর বেশি। করকরে শক্ত স্পষ্ট জবাব, তোমার প্রতি কোনো অনুভূতি কখনোই ছিল না। যা দেখেছো তা মানবিক দিক বিবেচনা করে করা। লিফটে রিমি, চৈতি বা অফিসে যে কাউকে দেখলেই এমন অবস্থা হতো। বুকে টেনে নিতেন সবাইকে। হতচকিত হলো ইমরান। ঠান্ডা মস্তিষ্কে জবাব করল, সুইমিং করার সময় বা পানি থেকে ডুবে গেলে ব্রিদিং সিস্টেম সচল রাখতে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস চালু রাখতে হয়। ওরা কি অনুভূতি? নিজেকে এতটা বিশেষ কেউ ভাবছো কেন? ফ্যান্টাসি থেকে বেরিয়ে আসো। তোমার মতো আবেগে গা ভাসিয়ে চলা সদ্য কিশোর বা কিশোরী নই যে যার তার প্রেমে পড়ে যাব। আমি যে বিবাহিত সে খবর এখনই এত এত খবরে কিছু কেউ তোমাকে এটা জানায়নি? আমার 12 বছরের ছেলে সন্তান আছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মোনা, তবুও হেসে উঠল। মনোযোগ দিয়ে অঙ্ক কষাতে বহমান স্রোতের মতো সময় পেরিয়ে গেল। ঋতু বদলে গেল। বর্ষার বাড়িধারা হঠাৎই হেসে ভাসিয়ে দেয় ধরণী, আবার চলে যায় না বলে। কখনো ঝকঝকে পরিষ্কার আকাশ, তো কখনো অমোঘ বিমগ্ন মেঘ। প্রকৃতির এই লীলা খেলা কতই না সুন্দর চোখে দেখতে। কোচিং ক্লাস শেষ করে নিচতলায় সিঁড়িতে অপেক্ষা করছে। চয়নের সাথে রেস্টুরেন্টে বসার কথা। কলেজের পাশে ছোট রেস্টুরেন্ট। মাঝে মাঝেই বন্ধুদের সাথে এখানে আসা হয়। কিছু চাইনিজ নাস্তা পাওয়া যায়। রেস্টুরেন্টে বসার কারণ মোনা জানে না। কোচিং, কলেজ এবং প্রাইভেট ব্যতীত সব ভুলে পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিয়েছে। গত 10 মাসের আচরণ বেশ লক্ষণীয়। মাঝে সাঝে চয়ন বাসায় এসে টুকটাক গল্প করত। প্রতিটি ধাক্কা ছিল অস্বাভাবিক ধ্বংসাত্মক, যার ধাক্কা সামলাতে গিয়ে অসহনীয় দুর্ঘটনার শিকার হয়েছে অষ্টাদশী। চয়ন ওয়েটারকে অর্ডার দিয়ে চেয়ারে বসে দেখে অন্যমনস্ক মোনাকে। মোনা? চয়নিটাকে সম্বিত ফিরে মোনার। জীবনের প্রারম্ভিকে যে ভুলটা করে বসেছে তার মাসুল কিভাবে দিবে? নির্বাচনী পরীক্ষা শেষ হলো, পাশ করার মতো পরীক্ষা দিয়েছে, অথচ সব বিষয়ে ভালো দখল ছিল মোনার, গণিত ব্যতীত। চোখের নিচে আজ কালির রেখা ভেঙে গিয়েছে ভেতরে ভেতরে। অন্তর্দাহন কি বুঝে বাহ্যিক বিশ্ব? চয়নের দিকে তাকিয়ে বলল, বল, শুনতে পাচ্ছি। কি হয়েছে তোর?
কেঁদেছিস, মন খারাপ জানিয়েছিস, আন্টির কথা মনে পড়েছে বলছিস। সব শুনেছি গত 1 বছর। 2 মাসের বেশি তো বিছানায় ছিলি। সত্যি কথা লুকিয়েছিস। কি সেটা? আন্দাজ করতে পারছি পারিবারিক ঝামেলা হয়তো। বাসায় যতবার গিয়েছি সব তো স্বাভাবিক মনে হলো, তবে ঘাবলা কোথায়? দুটো স্যান্ডউইচ টেবিলে দিয়ে গেল। কিছু কথা চাইলেও চয়নকে বলা যাবে না। মোনা মৃদু হেসে বলে, সবকিছু নিয়ে আমি অনেক আপসেট চয়ন। দাদিকে দেখিস না, সারাক্ষণ খিটখিট করে। বাবাকে আমার অনেক সাহস লাগে, বাবাকে আমার অনেক অসহায় লাগে। আমার জন্য জীবনে কাউকে আনেনি, নিজেকে অপরাধী মনে হয়, তাই গুটিয়ে ফেলেছি নিজেকে। না, আর কিছু অর্ডার দেব? না, ক্ষুধা নেই আমার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চয়নের মুখে শুনেছিল এহসান স্যার বিয়েটা নিজেই ভেঙে দিয়েছিল। বিস্তারিত চয়ন জানে না। স্যারের পোস্টিং এখন রাজশাহীতে কোনো এক কলেজে। চয়নের সাথে কথা হয় প্রায়ই, হয়তো তাদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। উদাসীন গলায় বলল, আমার কিছুই ভালো লাগে না এখন আর। কেন? জানি না। আজ মোনা ভেবেছিল মনের সবটুকু কষ্ট উজাড় করে প্রাণপ্রিয় বান্ধবীকে জানিয়ে দিবে, অথচ যা হলো তা মোটেও কাম্য ছিল না। মুখ দিয়ে একটি শব্দও বের হলো না। বিপরীতে ভেতরটা আরও জমে গেল। মনে হলো সেই সময় এখনো আসেনি। একাকী রাস্তা জীবনের একান্ত সকল ভাবনার সঙ্গী। চয়নের সাথে কথা বলার পর মন কিছুটা হালকা হলো। একজোড়া কপত কপতি রাস্তায় বেশ অভিমানরত দেখা যাচ্ছে। মোনার বেশ মজা লাগলো। একটু এগিয়ে গিয়ে দেখা যাক কি হচ্ছে এদের মাঝে। এদের তর্ক বিতর্ক দেখে বোঝা গেল চরম ঝগড়া হয়েছে দুইজনের মাঝে তৃতীয় পক্ষের জন্য। হঠাৎ মনে পড়ল মোনা আর ইমরানের মাঝে কি তৃতীয় পক্ষ ছিল। ভাবতে ভাবতে অফিসের একটা মজার ঘটনা মনের কোণে উকি দিল। সেবার বাবা, মামা এবং ইমরান সাহেবের মিটিং ছিল সম্ভবত বিজিএমএতে। মোনা কলেজ থেকে অফিসে এসেছিল বাবার কাছে প্রোগ্রেস রিপোর্ট নিয়ে। দুপুরে ক্ষুধা লাগাতে সাদাবদের সাথে লাঞ্চ করতে বসেছে। সবাই ভাত খেতে ব্যস্ত, আর মোনা একটা বার্গার নিয়ে বসেছে। পর্যায়ক্রমে সবাই যত্ন করে মোনাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। সাদাব যখনই মুখে তুলে খাওয়াবে ঠিক তখনই হাজির হলো অফিসের হেডমাস্টার মশাই। পেছনে ছিল তার সঙ্গ নয়ন। সাদাফের দিকে এমনভাবে তাকিয়েছিল সেবার বেচারা ভুলেই গিয়েছিল সে খেতে বসেছে। মোনা আগ বাড়িয়ে সাদাফের থেকে নলা নিল। ইমরান কথা না বাড়িয়ে নয়নের দিকে তাকিয়ে চলে গেল। ক্যান্টিনে সে কখনোই আসে না, আজ কেন এলো? নয়ন সাদাফদের একটু চিন্তিত হয়ে বলল, খাবার শেষ করে দ্রুত আসো, মিটিং আছে। একটা ফাইলে ঝামেলা হয়েছে, কোয়ালিটি অ্যাপ্রুভ হয়নি। মোনা বার্গার শেষ করে সকলের পিছু নিল। কেন যেন আজ মনে হলো ইমরানের তাকানোর মাঝে অন্যরকম রাগ ছিল, যেমনটা সেদিন তামান্নাদের বাড়িতে ছিল। বাইরে থেকে নক করে ইমরানের কামরায় ঢুকলো। হাতে কফি এবং ল্যাপটপে কাজ করছে। সরাসরি প্রশ্ন, কোনো কাজ আছে? মোনা আমতা আমতা করে বলল, কাজ না, একটা কথা। ইমরানের তাকানোর ভঙ্গি দেখে মোনা নিজে থেকেই বলল, আসলে সাদাফ ভাইয়া একা খাওয়াইনি, সবাই খাইয়ে দিয়েছে। Did I ask anything to you? No. So, don't waste my time. Leave. চোখ মুখে কান্না ভাব করে বলল, আপনি আমাকে সব সময় ভুল বোঝেন কেন? আমার কান্না পায়, এখনো ভুল বুঝলেন। উনি আমার ভাইয়ের মতো, উনি আমার ভাইয়ের মতো। আপনি জেলাস ফিল করেন কেন ওনাকে? বড় বড় চোখে ইমরান হতবাক হয়ে চেয়ে রইল। এদিকে মোনা কি বলল হুঁশ হারিয়ে নিজেই জানে না। মুখে হাত দিয়ে বলে, সরি, আমি এভাবে বলতে চাইনি। ইমরানের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। কি বলল এই মেয়ে? এদিকে মোনা ইমরানের একেবারে সামনে চলে এসেছে। এতটা কাছে ইমরান নিজেই ঘাবড়ে গিয়েছে। মোনা চোখে মুখে অসহায় ভাব করে বলল, এই যে সমান সমান করে দিলাম, আর সাদাব ভাইকে জেলাস করতে হবে না। এতটুকু বলে ইমরানের মুখ থেকে এক চুমুক কফি গিলে জিহবা বের করে বলল, এই কি তিতা আপনার মতো। মনে রাখবেন, আপনার জন্য আজ আমি এই কুখাদ্য খেলাম। 2 চামচ চিনি দিয়ে খেলেও তো স্বাদ একটু বাড়তো। ছুটে পালিয়ে গেল। পেছনে ইমরানের হতবাক মুখভঙ্গি রেখে গেল। পেছন ফিরে তাকানোর সাহস হলো না মোনার। পুরনো কথা মনে পড়তেই রাস্তায় হেসে দিল আনমনে। মাঝে মাঝে মনে হয়, ছোট ছিলাম, বেশ ছিলাম।
বড় হতে হতে স্মৃতি সব হারিয়ে যায়। 1 বছরে এমন কি বড় হলাম, তবে এখন চাইলেও এসব দুষ্টুমি খুনসুটি করতে পারবো না। সময় মাঝে মাঝে অনেক বাস্তবতা শিখিয়েছে তার তাৎপর্য। আজ মনে বুদ্ধিতে পরিপক্ক, আবেগকে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। মাঝে মাঝে শুধু রাতে ঘুম আসে না, অজানা কষ্ট হয় মানুষটার জন্য। মাঝরাতে ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কেঁদে নিজেকে হালকা করে। আজকে হয়তো কাঁদার দিনগুলোর মাঝে একটি। সারা দিন রাত আজ কাঁদবে, বাসায় কেউ নেই, বাবাও অফিসে। অশ্রুঝরা দিনগুলো মোনার একাকী কাটে। এইচএসসি পরীক্ষার শেষ পর্যায়ে, পরশু উচ্চতর গণিত পরীক্ষার দ্বিতীয় পত্র। সব ধরনের প্রস্তুতি শেষ। এই পত্র শেষ হলেই উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে যাবে। কিছু নোট আজ সংগ্রহ করেছে, তাই দুইজন দেখা করতে এসেছে। পরীক্ষার সময়টাতে ব্যস্ত থাকে, বাসায় মন বসছিল না দুইজনের কারোরই। তাই মোনা কলা কৌশলে চয়নকে বের করে এনেছে। দুই বান্ধবী ধানমন্ডি লেকে এসেছে খেতে। এখানকার চাপ দুজন খুব পছন্দ করে, সাথে পুদিনা লেবুর শরবত, যাকে ইংরেজিতে লেমন মিন্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ঠান্ডা ঠান্ডা বরফ কুচি দিয়ে খেতে বেশ লাগে। মোনা অর্ডার দিয়ে ছুটে এসে সাজেশন নিয়ে বসেছে। চয়নও দাগিয়ে নিচ্ছে কোনটা কোনটা বারংবার রিভিশন করতে হবে। ক্যালকুলাসে কোনো সমস্যা আছে? পুরুষালী ভারী আওয়াজে দুই বান্ধবী মাথা তুলে হতবাক। মোনার মুখে মিটমিটি হাসি। চয়ন চমকে গিয়ে দুই অধর আলগা করে ফেলেছে। কাকে দেখছে, বাক্য হারিয়ে দিশাহারা। অর্ডার কি নিজেদের জন্য দিয়েছে নাকি আমার জন্য দেওয়া হয়েছে? মোনা লাফিয়ে উঠে ছুটে গিয়ে আর এক প্লেট অর্ডার করে বসলো। চেয়ার টেনে বসে চয়নের দিকে তাকিয়ে বলে, কেমন দিলাম বন্ধু? পরীক্ষার আগেই ভালো রেজাল্টের গিফট পেয়ে গিয়েছিস, আমারটা পরেই দিস। এহসান মুখে হাসি রেখে বলে, ম্যাডাম, চয়নিকা মুখের হাঁটা দয়া করে বন্ধ করুন। আপনার মুখে হাসি দেখতে শুধু রাজশাহী থেকে সেই ভোরের ট্রেন ধরে এসেছি। চয়ন লজ্জা পেয়ে মাথা নোয়ালো। এহসান হেসে মোনাকে বলল, তা শালিকা, ম্যাথ সব পারেন? মোনা চকমকে লোচনে টেনে টেনে বলে, ওয়াও স্যার, শালিকা ইয়েস, বিয়ের পর তো আপনি আমার শালিকাই হবেন। আপাতত ছাত্রী। বলুন, আপনাদের কোথায় কি সমস্যা? খেতে খেতে ওসব সলভ করে দিই। বিয়েও ঠিক? সন্দেহ আছে নাকি? তা থাকবে কেন? বান্ধবী আমার এমন ভান করে যেন সে বড্ড অবুঝ, তাই তো কিছু ব্যাপারে অজ্ঞ আমি। এহসান হাসছে। মেয়েটার দুষ্টুমি আর গেল না। মোনা উঠে দাঁড়ায়, বলল, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি, আপনারা কথা বলুন। এহসান চোখের পলক ঝাপটে সায় দিল। চয়ন মোনার দিকে তাকাতে মোনা ইশারা দিল কথা বলার জন্য। ধানমন্ডি লেকের পানিতে শাপলা ফুটেছে। শাপলার দিকে তাকিয়ে স্মৃতিচারণ করছে শাপলা বিলের। ঘাড় ঘোরাতেই দেখতে পেল পাশে একটা ছেলে মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে। মোনা বোঝার চেষ্টা করলো ছেলেটা কি করছে। চেহারায় মায়া আছে, শ্যামবর্ণ, পানির দিকে নিষ্পলক তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর খেয়াল করলো চোখ হাত দিয়ে কচলাচ্ছে। মোনা উদ্বিগ্ন হয়ে কাছে গিয়ে প্রশ্ন করলো, তোমার কি হয়েছে? মোনাকে দেখে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে শক্ত গলায় বলল, কিছু না। কাঁদছো কেন? কাঁদবো কেন? তবে যে চোখ লাল। তাতে আপনার কি? এভাবে কথা বলছো কেন? আমার মনে হলো তোমার মন খারাপ, তাই জিজ্ঞেস করলাম। মন খারাপ। কথা বাড়াচ্ছে না ছেলেটা, ধ্যান ধরে বসে আছে। মোনা পুনরায় প্রশ্ন করলো, স্কুল থেকে এসছো একা? তুমি কিন্তু অনেক কিউট। মোনা ছেলেটার গাল টেনে দিল। মুখ ভার করে বিরক্ত হয়ে মোনার দিকে তাকিয়ে বলল, গালে হাত দেওয়া আমার পছন্দ নয়। ওকে সরি, তোমার নাম কি? ঈশান। আমি মোনা। সুন্দর নাম। ঈশান উঠে দাঁড়ায়। মোনা হাঁ করে ঈশানের দিকে তাকিয়ে আছে। কিভাবে মোনাকে উপেক্ষা করলো? মোনার এইভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা দেখে বিব্রত হয় ঈশান। ঈশান কাঁধে ব্যাগ নিয়ে আশপাশটা দেখছে, মুখে বিরক্তির ছাপ। মোনা উঠে দাঁড়ায়, জামা ছেড়ে বলে, তোমার হাইট কত? 5 ফিট 8। বয়স? এত কথা বলেন কেন?
জানেন না বয়স জিজ্ঞেস করতে নেই। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। মাশাআল্লাহ। আমি এমনি জিজ্ঞেস করলাম, আসলে কথা বলার জন্য কাউকে খুঁজে পেলাম না, তাই তোমাকে বিরক্ত করলাম। ঈশান এবার কিছুটা নমনীয় হয়ে বলল, আপনি একা? না, বান্ধবী এসেছে, এমনি হাঁটতে আসলাম, বান্ধবী কাজে ব্যস্ত। ও। কিছু একটা ভেবে বলল, একটা হেল্প করবেন? কি? একটা ফোন করব বাসায়। অবশ্যই, চলো আমার সাথে, আমার ব্যাগে ফোন আছে। মোনাকে অনুসরণ করে ঈশান পিছু পিছু এলো। চয়না স্যারকে নিজেদের মাঝে আলাপ করতে দেখে মোনা হেসে বলল, কথা শেষ হয়েছে, আমরা কি বসতে পারি? চয়ন এবং এহসান দুইজনই অবাক হলো, সাথে করে কাকে নিয়ে এসেছে এই মেয়ে। ঈশান সালাম দিল, এহসান হাসি মুখে নিজের পাশে বসালো। মোনা ব্যাগ থেকে ফোন বের করে ঈশানকে দিল। ঈশান স্কুল ব্যাগ থেকে ডায়েরি বের করে নাম্বার ডায়াল করে কল দিল। না ধরাতে আর একটা নাম্বারে কল দিল। ওপাশ থেকে প্রশ্ন করতে সালাম দিয়ে উত্তর দিল, চাচ্ছু আমি ধানমন্ডি লিখে, সোহান ভাইয়া ফোন ধরছে না, আমাকে নিয়ে যাও। এরপর এহসানের দিকে ফোন বাড়িয়ে বলল, আঙ্কেল আপনি কি এক্সাক্ট লোকেশনটা ফোনে বলতে পারবেন? এহসান ঘটনা আন্দাজ করতে পেরে ফোনের অপর পাশের ব্যক্তিকে লোকেশন বুঝিয়ে বলল। কথা শেষে ঈশান চুপ করে আছে। এদিকে ওদের খাবার চলে এসেছে। ঈশানকে এহসান প্রশ্ন করল, বাবা কি হয়েছে বলো তো? ঈশান মলিন মুখে বলল, হারিয়ে গিয়েছি, বাসা চিনি না। এখানে এলে কিভাবে? লেক চিনি, স্কুল থেকে লেক কাছে। সোহান ভাইয়ের সাথে জগিং করি এখানে। আমি তো দেশের বাইরে থেকে এসেছি, 2 বছর হলো, সব কিছু চেনা হয়নি এখনো। এহসান কাঁধ হাগলে ধরল, কোনো ব্যাপার না, অ্যাড্রেস দিয়েছি, দেখবে এখনই চলে আসছে নিতে তোমার চাচ্ছু। মোনা নিজের খাবার থেকে লুচি ছেড়ে কাবাব মুড়িয়ে ঈশানের দিকে বাড়িয়ে ধরল। হা করো, একটু খাও আমাদের সাথে, মুখ দেখে তো শুকনো লাগছে। ঈশান এতটা আশা করেনি, বাসার বাইরে কেউ এভাবে খাওয়ায়নি কখনো। ছল ছল চোখে হেসে দিল। হাসতে গেলে গালে খাত পড়ে। মোনার মনে হলো এই হাসি পরিচিত। মোনার মায়া জন্মালো ছেলেটার উপর। কেউ বাড়তি প্রশ্ন করছে না, সকলে মজা করছে। 3টে লুচি ঈশানকে খাওয়ানো শেষ। ছেলেটা কি অবলীলায় খেয়ে নিল। মোনাও খাইয়ে দিল। সংকোচবিহীন এমন আচরণে চয়ন অবাক। যে মেয়েকে বাসায় বকে ধমকে খাওয়ায় সে এত বড় একটা ছেলেকে খাইয়ে দিচ্ছে। মোনা পুনরায় আগের প্রশ্ন করল, ঈশান এবার তো বলো তোমার বয়স কত? ঈশান হেসে বলে, নাম 13। অনেক লম্বা তাই না? চয়ন এবং মোনা বলল, আমার পাপা লম্বা, গত বছরও একটু ছোট ছিলাম, এই বছর বেশি লম্বা হয়েছে। ইভেন গত বছর পাপা আমাকে কোলেও নিয়েছে। এবারে নিশ্চিত লজ্জা পাবো পাপার কোলে উঠতে, এত লম্বা হয়েছি পাপা তো দেখেনি। এহসান হেসে বলল, তুমি শুধু লম্বাই নও, বেশ হ্যান্ডসামও বটে। আমার পাপা আর হ্যান্ডসাম। তোমার পাপা কোথায়? এখন রুম। রবিন লোকেশন খুঁজে বের করে ওদের টেবিলের সামনে এসে হাঁপাচ্ছে। ঈশান রবিনকে দেখে জড়িয়ে ধরল। রবিন মাথায় হাত রেখে বলল, চাচু কোথায় হারালে? তোমার বাবা অস্থির হয়ে গিয়েছে, পাগল হও বাকি। 12টা থেকে খুঁজে বেড়াচ্ছি আমরা তোমাকে, বাবাকে একবার জানাও। রবিনকে দেখে মোনার গলা শুকিয়ে গেল। রবিন কেন এখানে? কে এই বাচ্চা? রবিন ফোন বের করে কল দিল। ওপাশ থেকে কল রিসিভ হতে ঈশান সালাম দিল। তাদের ফোন আলাপ নিজেদের মাঝেই সীমাবদ্ধ। ঈশানের বাবা অস্থির হয়ে বলল, বাবা কোথায় গিয়েছিলে তুমি? বাবাকে তো আজ মেরেই ফেলতে। পাপা আমি হারিয়ে গিয়েছিলাম, পথ চিনতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না কোথায় যাব। লোকজনকে জিজ্ঞেস করতে করতে এখানে এসেছে। সোহান ভাইয়ের সাথে জগিং করতে আসি বলে জায়গাটা চিনি। ঈশান বেদনাদায়ক মুখে বাবাকে বলল, পাপা সরি, আর কখনো এমন হবে না, আমাকে মাফ করে দাও। নিস্তব্ধ ওপাশ। চয়ন তাকিয়ে আছে ওদের দিকে। এহসানের মুখে হাসি। যাক, ছেলেটি পরিবার ফিরে পেল। ইমরানের গমগমে আওয়াজ, চোখ মোছো, কাঁদতে শিখিয়েছি? নো পাপা। গুড। কেন গিয়েছিলে? ঈশান ঢোক গিলে বলল, বেশ কিছুদিন আমাকে ফোন দিয়ে ভীষণ বিরক্ত করছিল, বারবার বলছিল ওনার কাছে চলে যেতে।
আজ আমি শক্ত করে বলে এসেছি জীবনে যেন আমাকে ফোন না দেয়। পাপা, কত বড় সাহস! আমাকে পাওয়ার জন্য ওই মহিলা নাকি তোমার বিরুদ্ধে কেস করবে। তুমি দেশে আসো, আমাকে নিয়ে যাও। আমি তোমাকে ছাড়া এখানে নিরাপদ না। ওই মহিলার সাথে আর একটা বাজে লোক ছিল, আমাকে ওয়াইন অফার করেছে। গাম্ভীর্যতায় পরিপূর্ণ কঠিন স্বর। পাপা নেক্সট মান্থ আসছি, রবিন চাচুকে দাও। রবিনকে উদ্দেশ্য করে, রবিন আমি আসা পর্যন্ত ঈশান বাসায় থাকবে, খেয়াল রাখবে। ইশতিয়াককে বলো ঈশানের প্রোটেকশনের ব্যবস্থা করতে। জি স্যার। স্যার আরেকটা কথা। লাইন কেটে গেল। মোনার দিকে তাকিয়ে ঈশান বলল, আন্টি আসি। মোনা অনুভূতিবিহীন উঠে দাঁড়াতেই ঈশান মোনার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে। এতক্ষণ বাবা ছেলের কথোপকথনের শুধু ঈশানের অংশই শুনেছে, ওপাশে কে কথা বলেছে বুঝতে পারছে না। ঈশানের মুখে আন্টি ডাকটাও কেমন যেন শোনালো। রবিনকে দেখে কিছুটা সন্দেহ হলো। সন্দেহ থেকে ঈশানকে প্রশ্ন করলো, তোমার বাবার নাম কি? ঈশান দুষ্টু মিষ্টি হাসি দিয়ে বলে, ইমরান শরীফ খান। রবিনের দিকে তাকাতেই রবিন হেসে বলে, ধন্যবাদ ম্যাডাম ঈশানকে আগলে রাখার জন্য। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মোনা চেয়ারে বসে পড়ল। ঈশান যাওয়ার আগে কানের কাছে ফিসফিস করে বলল, ওয়েলকাম টু আওয়ার লাইফ। মোনা চমকে উঠল। ঈশান মিষ্টি হাসি দিয়ে পুনরায় কানে ফিসফিসিয়ে বলল, আমি আপনাকে চিনি। আহসানের সাথে কোলাকুলি করে চয়নকে ধন্যবাদ জানিয়ে চলে গেল ঈশান। রেখে গেল হতভম্ব তিনজনকে। চয়ন মোনার দিকে তাকিয়ে বলল, ছেলেটা কি বললো মোনা? আহসান অবাক দৃষ্টিতে দেখছে। মোনা জোরে শ্বাস ফেলে বলল, তোকে একবার তাচ্ছিল্য করে বলেছিলাম স্যারের সাথে তোর ডিফারেন্স 15 বছর অনেক বেশি, কিন্তু আমি যাকে চেয়েছি তার সাথে আমার পার্থক্য প্রায় 20 বছর। চয়ন বিস্মিত হয়ে প্রশ্ন করল, এটাই তোর এতদিনের সকল রোগের কারণ? মোনা ওপর নিচ মাথা ঝাঁকালো। এই লোকটা কালো গাড়ির ড্রাইভার না? আঙ্কেল যেদিন আঘাত পেল সেদিনের কথা। চয়ন হতচকিত হয়ে চিৎকার করে প্রশ্ন করল, মোনা কোনোভাবে ব্ল্যাক ডায়মন্ড না তো? মোনা মুখ মাথা নেড়ে বলে। চয়ন কপাল চাপড়াতে চাপড়াতে বলল, বাচ্চাটা ওনার ছেলে, আজই জানলাম। শেষমেশ বিবাহিত? কি করলি রে মোনা? সরে আয়। মোনা তাচ্ছিলের হাসি হেসে বলল, কোথায় থাকে? আমি কখনোই জড়াইনি, সরে আসবো কি করে? চয়ন মোনার চোখে আজ সেই দুঃখ গ্লানি স্পষ্ট দেখতে পেল, যা বছর দুয়েক আগে নিজের মাঝে দেখেছে। যেমনই হোক, অনুভূতি ভুলে যাওয়া যে কতটা দুষ্কর তা সেই দিনগুলোতে উপলব্ধি করতে পেরেছিল। আজ বন্ধুর এই চরম দিনেও সাহায্য করতে না পারার আক্ষেপ থেকেই যাবে। দ্য পাস্ট অলওয়েজ লুকস বেটার দেন ইট ওয়াজ। ইটস অনলি প্লেজেন্ট বিকজ ইট ইজেন্ট হিয়ার। ফিনলে পিটারটন। এক বিদেশবু হয়ে কাঁধে হাত রেখে আশ্বস্ত করার মতো মানুষের বড্ড অভাব। সবার চোখে খ্যাতি ধরা পড়ে, অথচ সেই খ্যাতির পেছনে ছুটতে ছুটতে জীবনের বেশ গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়ে যায়। তার কি কেউ খবর রাখে? ইটালিয়ান বাংলো বাড়িটা সবসময় শুনশান ঘুমন্ত থাকে। গেটের কাছে দুজন পাহারাদার, বাড়ির ভেতর অ্যান্ড্রু থাকে দেখাশোনার জন্য, এবং রান্নার কাজের জন্য আছে অ্যানেস্থেসিয়া। স্টাডি রুমের জানালার গ্লাসের বাইরে সন্ধ্যাটা ঝাপসা। টিমটিমে মোমবাতিগুলো হলদে আলো ছড়িয়েছে কামরায়। ল্যাপটপের স্ক্রিনে ছেলের মুখটা হাস্যোজ্জ্বল। ঈশান বাবার কাঁধে। ছেলের 11তম জন্মদিনে মালয়েশিয়াতে ঘুরতে গিয়েছিল, সেখানকার বিচে তোলা সেই ছবি। এই ছবিগুলো ল্যাপটপে আছে, ফোনে রাখা হয় না। কি মনে করে কয়েকটা ছবি ফোনে নিল। ফোন চেক করছিল হাসি মুখে, তখনই একটা ভুল ছবি স্ক্রিনশট সামনে চলে আসলো, যা মোটেই কাম্য নয়। ইতালি আসার আগে তরুণীর ফোনের মেসেজ সেই সময়টাতে সংগ্রহ রাখতে চেয়েছিল। একদম অনুচিত হয়েছে এই মেসেজ সংগ্রহে রাখা, নতুবা এখন সামনেইভাবে জলজল করে মনে করিয়ে দিত না তিক্ত অভিজ্ঞতা। মেসেজের প্রতিটি চরণ প্রকাশ করেছে কিশোরীর আবেগের ঘন গর্জন। পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে, বুকের ভেতর মস্ত বড় ছাদ থাকবে, সন্ধে হলে বসবো দুজন। ও পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে,
বুকের ভেতর মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দিব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারা চোখের জল গড়াবে। ফোনটা টেবিলের ওপর রেখে ল্যাপটপ শাটডাউন করে বারান্দায় এসে দাঁড়ায়। বাইরে হিম হিম ঠান্ডা, বরফ পড়ছে। ড্রয়ার খুলে অ্যাস্ট্রে বের করে লাইটার জ্বালিয়ে সিগারেট ধরল। ডাক্তার বেশ বারণ করেছে এই জিনিসে যেন হাত না দেয়। বললেই হলো, এত বছরের একটা অভ্যাস এইভাবে কি করে ছেড়ে দিবে? সবাই ছেড়ে গেলেও এই জিনিস যে বইয়ের মতোই প্রিয় সঙ্গী, বিপদে ছেড়ে যায় না, দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। তফাৎ এতটুকুই, বই আলোকিত করে আর এই ধোঁয়া ভস্ম করে। তৎক্ষণাৎ মনে পড়ে গেল বছর চারেক আগে কিশোরীর পাগলামির কথা। তার চলন বলনের প্রতিটা খবর মস্তিষ্কে সেভ করে রেখেছে কন্যা। প্রতিদিন হাঁটতে বের হওয়া ইমরানের রুটিন। মিনাজ বের হয়, তবে মাঝে সাঝে মেয়েকে নিয়ে আসে। ইমরান বেশিরভাগ সময়টাতে শাহাবুদ্দিন পার্কেই যায়। সেদিন হাঁটতে হাঁটতে লেকের পাশে দাঁড়িয়ে পড়ল। অদ্ভুতভাবে পেছনে ঘাড় ঘোরাতেই চমকে উঠল ট্রাকস্যুট পরা কিশোরীকে দেখে। মেলি হাসি দিয়ে বলে উঠল, ভাবলাম সকালে নিয়মিত হাঁটার অভ্যাস করে নেওয়াটা অতি গুরুত্বপূর্ণ। ইমরান কথা না বাড়িয়ে নিজের মতো হাঁটছে। মোনা পিছু নিল। আজ মিনহাজ আসেনি স্পষ্ট, তাই এই মেয়ে এত সাহস পেয়েছে। হাঁটতে হাঁটতে অনেকটা গাছের ছায়ায় চলে এলো দুজন। আচমকা গাছের গুড়ির সাথে লেগে মোনা পড়ে গেল। কোথাও লেগেছে? পা ঘষতে ঘষতে উত্তর দিল, আপনি আছেন কেন তবে? মোনা ফিচলে হেসে বলে। মোনাকে গাছের গুড়ির উপরে বসিয়ে জুতা খুলে দিতে দিতে আনমন ইমরান উত্তর, সবসময় তো আমি থাকবো না। চমকে উঠল ইমরান। মোনার চোখে সরাসরি তাকিয়ে ভাবল ডেঞ্জারাস মেয়ে। বয়স কত? 18? এর মাঝে জন্ডান আউড়ে যাচ্ছে। জন্ডান পড়ার বয়স তো হয়নি এখনো। আর একটি কথাও না বাড়িয়ে ইমরান সরাসরি বলল, বাড়ি যেতে পারবে? না পারলে কি কোলে করে দিয়ে আসবেন? বড্ড বেপরোয়া হচ্ছে দিন দিন, অসংলগ্ন কথাবার্তা বেরিয়ে চলেছে। পুনরায় বলে উঠল জন্ডানের আরেকটি বিখ্যাত কবিতা দ্য ক্যানাইজেশনের প্রথম স্তবক। পকেটের ফোন কেঁপে উঠছে। রবিন এসেছে পার্কের বাইরে। হ্যাচকা টেনে মোনাকে উঠিয়ে দাঁড় করিয়ে দিল। এই মেয়ে আদর পেলেই মাথায় ওঠে। টেনে গাড়ির কাছে এনে গাড়িতে উঠিয়ে নিজেও পিছনে বসলো। মোনা আচানক শেষবারের মতো সেদিন হেসে ইমরানের এক হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলেছিল, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্লাস প্রথম বর্ষে গুরুত্বপূর্ণ মনে হলেও দ্বিতীয় বর্ষে অনেক ক্লাস মিস হয়ে যাচ্ছে। 4টি বসন্ত দেখতে দেখতে কেটে গেল। প্রকৃতিতে বসন্তের ছোঁয়া লাগলেও মোনার মনের আঙিনায় এখনো মলিন শীত, যার কোনো সুবাস নেই। ক্লাস করে বাসায় ফিরতেই মায়া জানালো মিনাজ ফোন দিয়ে অফিসে যেতে বলেছে। সেখান থেকে ঘুরতে যাবে। ব্যাগে 2 দিনের কাপড় নিয়ে রওনা হলো অফিসের উদ্দেশ্যে। মায়া সেজেগুজে বেরিয়েছে, আজ বান্ধবীর সাথে দেখা করবে। মোনাকে অফিসে নামিয়ে দিয়ে চলে যাবে। মোনাকে ধাক্কা দিয়ে নীরবতা ভেঙে বলল, আগে তোর সাথে রিকশায় চড়লে কানে আঙুল দিয়ে রাখতে হতো, কবে বক বক বন্ধ করবি তার জন্য। আর এখন তোর কথা শোনার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে গোটা বাড়ির মানুষ সব। ফুপি, মায়ের কথা অনেক মনে পড়ে। আমার কিছু ভালো লাগে না, তাই চুপ করে থাকি। অফিসের কাছে আসতে মোনাকে নামিয়ে চলে যায় মায়া। সেদিন অফিস থেকে অনেকটা রাগ করেই বেরিয়েছিল। 4 বছর পেরিয়ে গেল। ইমরানের প্রতিটা কথা কানে বেজেছে। ইমরান বিবাহিত, ইমরানের ছেলে আছে। কতটা অন্যায় করেছে, কত বিচ্ছিরি বাজে ব্যাপার। একজন বিবাহিত পুরুষকে পছন্দের তালিকায় রেখেছে। যার সন্তান আছে সে নিশ্চয়ই তার স্ত্রী সন্তানকে ভালোবাসে। সেদিন ইমরানের করা বিশ্রী অপমান আজও কানে বাজে। ইমরানের কথার বিপরীতে মোনা মজার ছলেই বলেছিল, তাতে কি, আমি তো জমিদারের বউ হব। মোনা ভেবেছিল ইমরান মজা করছে। সালমা চাচির মুখে শুনেছিল ইমরানের বউ নেই। তবে কি চাচি মিথ্যে বলেছিল? চাচির কথায় বিশ্বাস করে ইমরানের কথা অবিশ্বাস করল। মোনার কথার প্রতিউত্তর এভাবে এসেছিল, কথা আর পারেনি সেই দিন। রিমি চৈতিদের সাথে ফুচকার আড্ডা বেশ জমলেও মনে পড়ছিল ইমরানের তিরস্কার। অন্যদিকে বারবার মগজে আঘাত হানছিল ইমরান বিবাহিত, সন্তান আছে। এত কথা কেন শুনিয়েছি? সে কি বলেছে তাকে বিয়ে করতে? সামান্য আবেগে কি করে এত জটিল রূপে বদলে গেল?
ইমরানের ব্যাপারে কোনো কৌতূহল প্রদর্শন করলে নিজেকে একাধিক কাজে ব্যস্ত রাখার উপায় খুঁজে বের করে। সপ্তাহ পেরিয়ে যেতেই শুনে ইমরান ইতালি ফিরে গিয়েছে। অফিসে এসেছিল বাবার সাথে দেখা করার বাহানায়। এখন উপলব্ধি হচ্ছে বেশ কিছুদিন দেশের নাম্বারে যোগাযোগ করতে চেয়েও ব্যর্থ হওয়ার কারণ। বাবার থেকে ফোন নিয়ে যোগাযোগ করতে চেয়েছে, কল করতেই রিসিভ হলো মুহূর্তে। মোনার কথা শুনে চমকে উঠলেও স্বাভাবিক মৃদু হেসে গলায় বলল, কেমন আছো মোনালিসা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার চেয়ারে বসেছি, আপনাকে মিস করছি। গুড। পড়াশোনা কেমন যাচ্ছে? ভালো। আপনি আমায় না বলে চলে গেলেন কেন? সময় পাইনি ডিয়ার, সরি। তোমার বাবা কোথায়? বাবা তো বাবার কেবিনে। ওকে, একটু কাজ আছে, রাখছি। আমি তো বাইরে, পরে কথা বলি। ইমরান সাহেব কথা ছিল